আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্নমন্ত্রী আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। একটা কথা দুপুরের ভিডিওতে আমি বলিনি, সেটা হচ্ছে এই বিকেলের ভিডিওতে বলবো বলে। আমি একটা দুর্বলের ভিডিও করেছিলাম যে ডেডলক হয়ে রয়েছে, সেটা ছাড়ানোর জন্য সার্জিও ঘোষ পীযূষ গোয়ালের সঙ্গে দেখা করেছেন। আমি তার খবরের কাগজ কাটিংও দিয়ে দিয়েছিলাম। তারপর ভারতবর্ষ কি কি করছে না করছে সেগুলো একটা ভিডিও করেছিলাম। সেখানে একটা ঘটনা ঘটেছে, যে ঘটনাটা আমি তখন বলিনি, আলাদা করে বলবো বলে এখন তাই বলছি। সার্জিও ঘোষের সঙ্গে যখন পীযূষ গোয়ালের যখন বৈঠক হয়, যখন বলেন যে আমাদের এই যে ডেডলক হয়ে রয়েছে, এই যে আমাদের এটা কি বলে বাণিজ্য চুক্তিটা, সেটা ভারত ছেড়ে দিক, নালে পরে আমরা এখন অসুবিধার মধ্যে রয়েছে। শেষ পর্যন্ত আমি বলেছি যে 10% 5%ও নেমে এসছে ট্যারিফে। এখন ট্রাম্প যে কোনো মূল্যে ওই চুক্তিটা করতে চান। উনি অনেক ট্যারিফের হুমকি দিয়েছেন, রাশিয়ার ব্যাপার দিয়ে বাংলাদেশে সিআইএ লাগিয়ে দিয়েছেন বাংলা অস্থির করার জন্য, মায়ানমারে খেলে দিয়েছেন, অনেক কিছু করেছেন। ভারতকে জব্দ করা যাচ্ছে না। যে ইন্দো প্যাসিফিক যদি দখল করতে হয় বা ওখানে যদি ঢুকতে হয়, তাহলেও ভারতকে দরকার। আর চীনের দৌরাত্ম্য রুখতে গেলেও ভারতকে দরকার। বাংলাদেশ যেটা, বাংলাদেশ ইস্যু যেটা, বাংলাদেশ নিয়ে যেটা ভারত শর্ত দিয়েছে, সেই শর্তটা মেনে নেওয়ার জন্য প্রেসিডেন্ট উন্মুখ হয়ে রয়েছেন। আপনাদের মনে রাখতে পারে G7 এর বৈঠকে সাইড লাইনে যখন বৈঠক হচ্ছিল, তখন ট্রাম্প একটা কথা বলেছিলেন, আজকে যদি ভারত কোনো বিপদে পড়ে, তাহলে আমেরিকা সর্বপ্রথম এগিয়ে আসবে, কিন্তু নরেন্দ্র মোদীকে ক্ষমতায় থাকতে হবে। তো সেই কথাটাই আমাদের পীযূষ গোয়াল তাকে মনে করিয়ে দিয়েছেন, যে আপনাদের প্রেসিডেন্ট এরকম কথা বললেন, তিনি তো অনেক কিছু বলেন তারপরে ভুলে যান। তখন সার্জিও বলেছেন যে আমাদের প্রেসিডেন্ট যা বলেন তিনি অনেক ভেবেচিন্তে বলেন। উনি যখন বলেছেন ভেবেচিন্তেই বলেছেন। শোনা কথা, তখন আমাদের পীযূষ গোয়াল একটু মুচকি হেসেছেন। তাতে বোধহয় সার্জিও ঘোষের এইখানে ধাক্কা লেগেছে। উনি তখন বলছেন যে আপনার বিশ্বাস হচ্ছে না, ঠিক আছে আমি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবো। আমি বলেছি না, যে কয়েকজন কূটনীতিবিদ, রাজনীতিবিদ যার সঙ্গে ট্রাম্পের সরাসরি সম্পর্ক রয়েছে সহযোগীদের, তাদের মধ্যে সার্জিও ঘোষ একজন। তিনি সঙ্গে সঙ্গে ট্রাম্পকে ফোন করেন এবং বলেন আমাদের ভারতের বাণিজ্য মন্ত্রী এই কথা বলছেন, তা আমি কি উত্তর দেব? তখন ট্রাম্প বলেছেন, স্পিকার ফোনে বলেছেন, আমি যা বলি ভেবে চিন্তেই বলি। নরেন্দ্র মোদী যতক্ষণ ক্ষমতায় আছে ততক্ষণ পর্যন্ত আমি ভারতের পাশে আছি। এবার আপনারা আমায় প্রশ্ন করতে পারেন যে আপনি এই খবর জানলেন কি করে? এই খবর জানা যায় কি করে জানেন? একজন 1-to-1 যখন কথা হয় না, তার মানেই কিন্তু 1-to-1 হয় না। সেখানে শর্ট হ্যান্ডেড লোক থাকে, মানে যে কোনো যিনি কথা বলছেন তার সেক্রেটারিরা থাকেন, খাতা কলম নিয়ে প্রত্যেকটি কথা লেখা হয়, এবং একজন শর্ট হ্যান্ড লেখক থাকেন, এবং গভর্নমেন্টের যে ভিডিও ধারণ করার যে মানুষটি,
পিআইবির লোক হন, প্রেস ইনফরমেশন ব্যুরোর লোক হন, তিনিও সেখানে থাকেন। এবার তারা যখন যে যার দপ্তরে ফিরে যাচ্ছে, সেখান থেকে আলাপ আলোচনার মাধ্যমে খবরগুলো আমাদেরই কারোর পরিচিতের কাছে চলে আসে, সেখান থেকে আমাদের কাছে আসে। আপনার একটা গল্প বলি, ভিডিওটা হয়তো একটু লম্বা হবে, গল্পটা খুব মজাদার। একবার রাইটার্সে বুদ্ধবাবু, তখন তথ্য সম্প্রচার মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হচ্ছেন জ্যোতি বসু, দুজনে ক্লোজ ডোর মিটিং হচ্ছে। আর আমাদের বর্তমানে জয়ন্ত ঘোষাল, তিনি তার পরের দিন একটি রিপোর্ট করেছেন, একদম বিস্তারিত রিপোর্ট করে দিয়েছেন। তা প্রেস কর্নারে পরের দিন সকলের সঙ্গে দেখা, আমরা বসে চা খাচ্ছি। হঠাৎ জয়কৃষ্ণ ঘোষ, যিনি আমাদের জ্যোতিবাবু যিনি সিও ছিলেন, তিনি এসে বললেন যে এই জয়ন্ত, তোমাকে জ্যোতিবাবু ডাকছেন। জয়ন্ত শুনে তো একবারে শার্ট ফার্ট কোট ফোট তাড়াতাড়ি ঠিক করে, টাইয়ের নটটা ঠিক করে, আমাদের টাই পরা বাধ্যতামূলক ছিল, কোট পরা বাধ্যতামূলক ছিল। এখন তো আপনার এই সমস্ত এসে কি বলে টিভি চ্যানেল এসে সব 12টা বাজে দিয়েছে, টি শার্ট পরে নেমে যাচ্ছে, যেটা আমাদের মানে আগে যখন হতো তখন এটা হতো না, তখন একটা ব্রিটিশ কালচার ছিল, আর আমরা স্টেটসম্যানই ছিলাম, সেই কালচারটুকু আমাদের মেনটেন করতে হতো। তো যথারীতি কিছুক্ষণ বাদে জয়ন্ত ঘোষাল এসছে, বুক চুট একেবারে কাঁধ ঝুলে গেছে। কি হলো জয়ন্ত দা, সবাই প্রশ্ন হচ্ছে। বলিস না, আমি যেতেই আমার বললো, তোমার খবরটা কে দিয়েছে, নামটা তুমি শুধু আমায় বলো। আসলে মুখ্যমন্ত্রী যখন বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে যখন কথা বলছেন, তখনও কিন্তু দুজনে একটা রাজ্যের মধ্যে দুজনের লোক কিন্তু বসে আছে প্রত্যেকটি পয়েন্ট লিখে নেওয়ার জন্য, কারণ আলোচনা তো দুজনের মধ্যে হচ্ছে। লিখবেটা কে? আপনি আমি নই, বিভিন্ন বিষয়ে আলোচনা হচ্ছে, কে কি উত্তর দিচ্ছে। একজন মাইক্রোফোন নিয়ে বসে থাকে, একজন শর্ট হ্যান্ড নেয়, একজন সরকারি যিনি ফটোগ্রাফার, ভিডিও ফটোগ্রাফার, তিনিও থাকেন। এবং তিনি যখন দপ্তরে যান, দপ্তর থেকে ওরকম ভাবেই জয়ন্ত ঘোষালের কাছে লিক করেছিল, কিন্তু তার চাকরি বাঁচানোর জন্য জয়ন্ত ঘোষাল ঝাড় খেয়েছে, কিন্তু এসে বলেনি। আমরা সেভাবেই খবরটা পাই। তো এখন এই যে আপনাদের দেশে ফাঁসির দড়ি ফড়ি রেডি ফেডি হচ্ছে না, একজন মহিলা ফাঁসুরেকে আপনারা জোগাড় করেছেন কোত্থেকে? তিনি তো একেবারে ম্যানিলা রোপে না কি রোপ আপনারা দেখেছেন, তাদের খুব করে কলা আর দই ফই তেল ফেল খুব মাখাচ্ছেন, যেন শেখ হাসিনা আসবেন আর তাকে সঙ্গে সঙ্গে ঝুলিয়ে দেওয়া হবে। এই যে সার্জিও ঘোর যে যাচ্ছেন, সার্জিও ঘোর তিনি গিয়ে তিনি তো এই প্রশ্নগুলোই করবেন যে আপনাদের সঙ্গে আমাদের একটা চুক্তি হয়েছিল, বাণিজ্যিক চুক্তি, পশুখাদ্য থেকে অস্ত্র পর্যন্ত সব আপনারা আমেরিকা থেকে নেবেন। তাছাড়া ভারত এবং আমেরিকা যৌথভাবে 10 দফা আপনার প্রতিশ্রুতিপত্র সই করানোর পর আপনি এই ক্ষমতায় এসে বসেছেন 17 বছর বাদে। এই সেই চুক্তিপত্র, প্রতিশ্রুতিপত্র। এবার আপনি বলুন, আপনি চীনের সঙ্গে এইগুলো করলেন কি করে, কোন যুক্তিতে? এইসব প্রশ্ন উঠবে এবং শেখ হাসিনা প্রসঙ্গ উঠবে। সুতরাং এটা বলাই যেতে পারে যে শেখ হাসিনা প্রসঙ্গে ট্রাম্প
মোদিকে গ্রিন কার্ড দিয়ে দিল। কি যে সময় ফিরুন না কেন তাকে সসম্মানে দেশে রাজনীতি করতে দেওয়া হবে। এবার তিনি কি হিসেবে ঢুকবেন না হিসেবে ঢুকবেন সেটা পরের কথা। আপাতত সেপ্টেম্বর আসতে দিন, তাহলে বুঝতে পারবেন যে কি হতে চলেছে। এখন এই ভিডিওটার দুপুরবেলাতেই আমি করতে পারতাম। দুপুরবেলা শুধু আমি বিজনেসটুকু করেছি, আর একটা পার্ট আমি ধরে রেখে দিয়েছি সন্ধ্যেবেলা ভিডিওর জন্য। সবই যদি একসঙ্গে বলে দিই আপনারা দেখবেন তো অ্যাভারেজ ভিউজ টাইম 7 থেকে 8 থেকে 9 হয় অ্যাভারেজ ভিউজ টাইম। আপনারা পুরো ভিডিও কেউ দেখেন না, অথচ আপনারা ওই ভিডিওর মধ্যেই যা বলা আছে সেটাই আবার জিজ্ঞেস করেন আমাকে। দয়া করে ভিডিওটা দেখলে পুরোটা দেখবেন, নইলে স্কিপ করে যাবেন। ভিডিও না দেখে পুরো আমায় বেকার প্রশ্ন করে আর এই প্রশ্ন সংখ্যা বাড়িয়ে কোনো লাভ নেই। সুতরাং যে যতই লাফাক, যতই চিৎকার করুক, আমেরিকার সামনে, ভারতের সামনে দাঁড়ানোর ক্ষমতা কারো নেই। আর এখানে আমেরিকার স্বার্থ রয়েছে, আর এখানে ভারতেরও স্বার্থ রয়েছে। উল্টে আবার আমেরিকা একটু চাপে আছে, সেটা হচ্ছে সামনে ব্রিক্স সম্মেলন। ব্রিক্সের মুদ্রা যদি নাও বেরোয়, ব্রিক্সের দেশগুলো যদি নিজেদের মধ্যে কারেন্সিতে ব্যবসা করে, তাহলেও তো মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা খারাপ। কারণ এটা ডলারাইজেশনের দিকেই তো যাচ্ছে। ডলারের ব্যবহার যদি না হয় তাহলে ডিডলারাইজেশন হবে। আর আগের ভিডিওতে এই ব্যাখ্যা করেছি যে আমেরিকার কি অবস্থা, খাদ্যপণ্যের কি অবস্থা। আমাদের যে বাণিজ্য চুক্তি সেটা 99.9% রেডি হয়ে গিয়েছে। আমেরিকা সিল এবং সই পড়ে গিয়েছে বাণিজ্য সচিবের, সম্ভবত, কিন্তু আমাদের পড়েনি। ওই 0.1% বাকি আছে। শেখ হাসিনা ফেরার পর যতই হোক আমেরিকা, শেখ হাসিনা ফেরার পর তারপর চুক্তিটি সই হবে। তারপর থেকে যা কাজ করব তখন থেকে শুরু হবে আমেরিকার সঙ্গে, তার আগে নয়। আগে কাজ করে দেখাও, তারপর তার ফল পাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার। সম্মানিত দর্শক, আপনারা সবাই জানেন যে হবিগঞ্জে কি হয়েছে। সেখানে জুলাই পদযাত্রা উপলক্ষে এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের মধ্যে 2 জন, সার্জিস এবং নাসিরউদ্দিন পাটোয়ারি, ওনারা সেখানে জনসভা করেছিলেন। তাদের যে স্বাভাবিক কথাবার্তাগুলো রয়েছে সেই কথাবার্তাগুলোই তারা সেখানে বলেছেন, নতুন কিছু নয়। তারা যে কথাগুলো বলেন বিএনপির বিরুদ্ধে, তারেক রহমান সাহেবের বিরুদ্ধে, তাদের কতগুলো ক্ষোভ রয়েছে, কষ্ট রয়েছে, যন্ত্রণা রয়েছে। সেই যন্ত্রণাগুলো তারা বলেন। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তারা আমাদের জন্য যা কিছু করেছেন 2024 সনের জুলাই আগস্টে, তার প্রেক্ষিতে তাদের জবান থেকে যদি এরকম কিছু বক্তব্য আসে, হয়তো আপনার কাছে শালীন মনে হবে না, আপনার কাছে মনে হচ্ছে যে এটার কাঙ্ক্ষিত মান নেই, কিন্তু বুঝতে হবে এই কথাগুলো কেন তারা বলছেন। মূল ব্যাপারটা হলো যে আমাদের দেশে গত 17 বছর ধরে আওয়ামী লীগের যে শাসন আমল, সেই শাসন আমলের বিরুদ্ধে কার্যত আমরা কোনো শক্তিমত্তা প্রদর্শন করতে পারিনি রাজনৈতিক দলগুলো। ভারতে এই মুহূর্তে যেমন পুরো মোদী সরকারকে উল্টে দিয়েছে ককরোচ বাহিনী।
সেখানে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, অন্যান্য রাজনৈতিক দল, আম আদমি পার্টি, এখন আসলে ভারতে একমাত্র সর্বভারতীয় যে রাজনৈতিক দল সেটি কেবলমাত্র ধরুন বিজেপি। অন্যান্য যে সকল দল মানে সবই আঞ্চলিক, এমনকি এখন যে কংগ্রেসের মতো দলও কিন্তু এখানে আঞ্চলিক দলে পরিণত হয়ে গেছে। এর ফলে নরেন্দ্র মোদীর যে অপ্রতিরোধ্য ক্ষমতা, তার বিরুদ্ধে দাঁড়ানোর কোনো ক্ষমতা অন্যান্য রাজনৈতিক দলগুলো নেই। সেখানে ককরোচ তেলাপোকা পার্টি তারা পুরো দেশটাকে উল্টে দিল এবং একজন শিক্ষামন্ত্রীকে পদত্যাগে তারা বাধ্য করলো। ঠিক অনুরূপভাবে এই বাংলাদেশে শেখ হাসিনাকে এই বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারাই কিন্তু একেবারে ত্রাহি ত্রাহি অবস্থা তৈরি করে দিয়েছিল। তার সঙ্গে সাধারণ জনগণ, রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করেছে, একটা পূর্ণতা পেয়েছে, কিন্তু কর্তৃত্ব এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের। তো কাজেই তাদের সেই আন্দোলনের মাসটিকে তারা উদযাপন করবে, এজন্য আমাদের আসলে একটা ওয়াক ওভার তাদেরকে দেওয়া উচিত, একটা সার্টেন মানে লিমিট পর্যন্ত। তো সেটি 2024 সনে তারা বেশ সুন্দরভাবে করেছেন। 2025 সনে তারা সব জায়গাতেই করার চেষ্টা করেছেন, কিন্তু দেখা গেল যে 2025 সনে গোপালগঞ্জে গিয়ে তারা মারাত্মকভাবে লাঞ্ছিত, অপমানিত হয়েছেন এবং এর জন্য বহু মানুষের প্রাণ হয়েছে। এবং ওই সময় যদি সেনাবাহিনী সেখানে তাদেরকে উদ্ধার না করতেন, সেখানে অ্যাপাচি না পাঠাতেন, তাহলে হয়তো সেই দিন বৈষম্য বিরোধী যারা নেতা রয়েছেন তারা প্রাণে বাঁচতেন না। তো চিন্তা করুন, গোপালগঞ্জ, তো গোপাল তার সাথে সাথে আবার গঞ্জ আছে। এবছরও ঠিক অনেক জায়গাতে তারা গিয়েছে, কিন্তু হবির সাথে যে গঞ্জ আছে, হবিগঞ্জ, এই হবিগঞ্জে গিয়ে তারা বিপদে পড়েছেন। এখন এই যে এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন সেই নেতৃবৃন্দের সঙ্গে আমার কাছে মনে হচ্ছে গঞ্জ শব্দটি তাদের সাথে কুফা। আগামীতে তারা যে কোনো গঞ্জে যাবেন 100 বার তাদেরকে দোয়া দরুদ পড়ে, তারপরে তাবিজ কবাজ করে, বান মেরে, নিজেদের শরীর বন্ধন তৈরি করে তাদেরকে এই গঞ্জে যেতে হবে। যেমন নারায়ণগঞ্জ, শায়েস্তাগঞ্জ, এরকম যে সকল গঞ্জ রয়েছে, গোপালগঞ্জ তো আছেই। তো যেই শহরগুলোতে গঞ্জ আছে সেখানে তারা ভবিষ্যতে সতর্ক হবেন। অধিকন্তু হবিগঞ্জ, এখানে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের সবচেয়ে নির্মম এবং নৃশংস ঘটনাগুলো ঘটেছে। বহু হত্যাকাণ্ড, থানা লুট, পুলিশের সাথে মারামারি, তারপরে এখানে প্রাণহানি সেই জুলাই আগস্ট বিপ্লবের সময় এখানে বেশি হয়েছে। তো কাজেই এখানে যেখানে ধরুন হতাহত বেশি হয় সেখানে বহু পক্ষ, শত্রু এবং মিত্র সেখানে দাঁড়িয়ে থাকে। ফলে ওখানে আওয়ামী লীগের লোকজন ফাঁদ পেতে আছে, বিএনপির লোকজন ফাঁদ পেতে আছে, বৈষম্য বিরোধী যারা লোকজন ওখানে এই গত 2 বছর সেখানে তারা দাপট দেখিয়েছে। তো কাজেই এরকম একটা জায়গাতে তাদেরকে যে প্রস্তুতি নিয়ে যাওয়া উচিত ছিল সেই প্রস্তুতি নিয়ে তারা যাননি। অধিকাংশ সেখানে গিয়ে তারা নর্মাল ওয়েতে যে কথাবার্তাগুলো বলেছেন, আর তার প্রেক্ষিতে অনুষ্ঠান শেষে মারামারি হয়েছে, কাটাকাটি হয়েছে। প্রথম দিকে অনেকে বলার চেষ্টা করেছে যে এটা এনসিপির অভ্যন্তরীণ মারামারি। কেউ হয়তো এটাকে অনেকে নাটক বলার চেষ্টা করেছেন, এর কারণ ছাত্রদল লেখা যে জার্সি, এই জার্সি পরে অনেকে এখানে মারামারি করেছে। তাহলে ছাত্রদলের যে জার্সি পরে মারামারি করতে যাওয়া এটা একটা নির্বুদ্ধিতা, মানে এরকম একটা অল্প বুদ্ধির মানুষ বাংলাদেশের কোনো জায়গাতে নেই। তাহলে এই জার্সি যারা পরলো তারা কারা, এটা ভাবতে হবে। প্ল্যান করতে মারামারি করা যায় না। এবং যদি ছাত্রদল জার্সি পরে তারপর সে ডিক্লেয়ার দিয়ে তাদেরকে মারার জন্য প্রি প্ল্যান্ড ওয়েতে এখানে এই কাজগুলো করে থাকে, আমি মনে করি সরকারের এই বিষয়টি তদন্ত করা উচিত, দায়ী ব্যক্তিদের শাস্তি দেওয়া উচিত। এবং এই ধরনের জার্সি পরে
মারামারির ঘটনা অতীতে ছাত্রলীগও করেনি, ছাত্র শিবির করেনি, যে গায়ে শিবিরের গেঞ্জি পরে, ছাত্রলীগের গেঞ্জি পরে তারা একসাথে সেই লাঠিসোঁটা হাতে নিয়ে প্রতিপক্ষের উপর হামলে পড়েছে, এরকম ঘটনা ঘটেনি। তো এখানে যদি তারা জার্সি পরে গিয়ে থাকে, সেটা সরকারকে কগনিজেন্সে দিতে হবে। আবার যদি শিবিরের লোক, এনসিপির লোক, ইভেন ছাত্র দলের লোক মূলত সরকারকে বিব্রত করার জন্য ছাত্র দলের জার্সি পরে এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, সেটাও কগনিজেন্সে নিতে হবে। ইটস এ হিউজ ক্রাইসিস, পলিটিক্যাল ক্রাইসিস। দ্বিতীয়ত হলো যে এখানে যে অ্যাঙ্গেলে মারামারি হয়েছে, এখন আন্দোলনের একেবারে প্রথম সারির যদি আপনি 5-6 জন লোক ধরেন, তো সেখানে হাসনাত, সার্জিস, তারপরে নাহিদ, আসিফ মাহমুদ, সজীব, এই 4টি নাম আসে। পরবর্তীতে আবার যে নামগুলো সামনে চলে আসছে, আন্দোলনের সময় আমরা তাদেরকে ওইভাবে নেতা হিসেবে সামনে দেখিনি, এখন দেখা পড়ে পিছনে ছিল, যেমন নাসিরউদ্দিন পাটোয়ারি, মাহফুজ, এই নামগুলো আমরা এখন দেখছি খুব আলোচিত হচ্ছে, বাট এগুলো আসলে সেই 2024 জুলাই আগস্টে পেছনের সারিতে ছিল। হোয়াট এভার মেবি, আমরা ধরুন 1 ডজন এরকম নেতাদেরকে আমরা জাতীয় নেতা হিসেবে এই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে ধরে নিলাম। এখন তারা তো আমাদের জন্য কিছু করেছে, তাদের জন্য একটা যাকে বলা হয় ন্যূনতম সম্মানবোধ আমাদের থাকা উচিত। আমাদের 52 ভাষা আন্দোলন, সেখানে যারা নায়ক ছিলেন, সালাম, রফিক, বরকত থেকে শুরু করে যারা আত্মাহুতি দিয়েছেন, তার বাইরে যারা এই ভাষা আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন, তারা কিন্তু সারা জীবন এই ভাষা সৈনিক হিসেবে সম্মানিত হয়েছেন। এমনকি গোলাম আজম সাহেব, গাজীউল হক সাহেব, যারা সরাসরি স্বাধীনতার বিরোধিতা করেছেন। তো স্বাধীনতার বিরোধিতা করেছেন, বদরুদ্দিন উমর স্বাধীনতার বিরোধিতা করেছেন, কিন্তু ওই ভাষা আন্দোলনে তাদের ভূমিকার কারণে জাতি কিন্তু তাদেরকে শ্রদ্ধা জানিয়েছে। 69 গণ অভ্যুত্থান যারা নেতৃত্ব দিয়েছেন, যেমন তোফায়েল আহমেদ, তার নেতৃত্বে ডাকসু, আজীবন তারা কিন্তু এই সমাজে সম্মানিত ছিলেন। 7 নভেম্বর যারা ঘটিয়েছেন, সেই হাসানুল হক ইনু থেকে শুরু করে অন্যান্য যারা, কর্নেল তাহের, এই জাতি কিন্তু তাদেরকে স্মরণ করে যে তারা না হলে বাংলাদেশ যে ধরনের একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে যাচ্ছিল। জিয়াউর রহমান সাহেব এসে, তিনি এই জাস্ট এখন তারেক রহমান সাহেব যেভাবে এসে প্রধানমন্ত্রী হলেন, তার বাবাও ঠিক ওইভাবে পরিস্থিতির মধ্যে পড়ে অল অন এ সাডেন হি বিকাম দ্য হিরো। আসলাম, দেখলাম, জয় করলাম। কিন্তু এরকম একটা আন্দোলনকে, এরকম একটা বিপ্লবকে ঘটানোর জন্য যারা কাজ করেছেন, জাসদ দল হিসেবে আর মাস্টার মাইন্ড হিসেবে কর্নেল তাহের, এখন তাদের বিরুদ্ধে যত কথাই বলা হোক না কেন, এই জাতি যতদিন বাংলাদেশ থাকবে, এই বিপ্লবীদেরকে, জাসদের এই বিপ্লবীদেরকে সবাই কিন্তু তাদের বীরত্বের জন্য মাথায় করে রাখবে। কর্নেল তাহেরকে যেভাবে ফাঁসিতে লটকানো হয়েছে, এর পক্ষে হাজারো যুক্তি আপনি দিতে পারেন, একটা যুক্তিও জনগণ মেনে নিচ্ছে না। তারা সবাই বলছে এই লোকটির প্রতি অন্যায় করা হয়েছে, জুলুম করা হয়েছে, এটা হলো বাস্তবতা। একইভাবে মেজর জলিল, মেজর জিয়াউদ্দিন, যারা বীর মুক্তিযোদ্ধা, কিন্তু ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্বাধীনতার পরে প্রথম যারা, যাকে বলা হয়, গর্জে উঠেছিলেন যে আমাদের অস্ত্র, আমাদের শস্ত্র, আমাদের কোনো কিছু ভারতীয়রা নিয়ে যেতে পারবে না। ফলে কি হলো, এই জাতি একজন মেজর জলিল, সুন্দরবন একজন মেজর জিয়াউদ্দিন, তাদের কিন্তু অত্যন্ত সম্মান এবং মর্যাদার সঙ্গে দেখে। পরবর্তীতে 90 গণ অভ্যুত্থান যারা ঘটিয়েছেন, সেই আমানুল্লাহ আমান, খায়রুল কবির খোকন, সুলতান মোহাম্মদ মনসুর, হাবিবুর রহমান হাবিব, পুরো মানে সম্মিলিত যে ছাত্রদের যে নেতৃত্ব, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, মানে জাতীয় পার্টি না, জাসদ, মানে অন্তত 1 ডজন 90 গণ অভ্যুত্থানের নেতা, তাদেরকে কিন্তু আমরা সম্মান করি, তিল নাও আমরা তাদেরকে সম্মান করি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে সকল অকুত হয় সৈনিক যারা আত্মাহুতি দিয়েছেন, সেই সেলিম, দেলোয়ার, দীপালি সাহা, আমরা তাদেরকে স্মরণ করি। পুরো এরশাদের জামানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় যারা
রাজনীতি করেছে, সেটা যে কোনো দলেরই হোক না কেন, আমরা এখনো তাদেরকে হৃদয়ে ধারণ করি। তো সেক্ষেত্রে 24-এর যারা গণ অভ্যুত্থান যারা করেছেন তাদেরকে আমাদেরকে হৃদয়ে ধারণ করতে হবে, ধারণ করতে হবে। আমরা কি মানে এরা, আচ্ছা আপনি সার্জিস কি করেছে বলেন তো? সার্জিস আপনি একটা ছোট বাচ্চা ছেলে, বয়স অল্প, খাটো দেখতে, নির্বাচন করতে চেয়েছে আর এখন নেতাগিরি করছে। এখন এই ঢাকা শহরে সার্জিস কয়জনের ঘর থেকে মা বোনের ওড়না টেনে নিয়ে গেছে, কয়জনের ঘরে ঢুকে তার টাকা ছিনতাই করেছে, কোন অফিসে গিয়ে মানে সে চাঁদাবাজি করেছে বলেন। নাসিরুদ্দিন পাটোয়ারি বেয়াদব, গালাগালি করে, আজে বাজে কথাবার্তা বলে, কিন্তু কার কাছ থেকে চাঁদা চেয়ে এসে চলছে বলেন তো? একটা চাঁদাবাজি, একটা দুর্নীতি, একটা অনিয়মের কথা বলেন তো, আপনি বলতে পারবেন না তো, কখনোই বলতে পারবেন না এই ছেলেগুলোর সম্পর্কে। আমরা কেন অধৈর্য হচ্ছে? তারা আমাকে গালাগালি করছে, আপনি গালাগালি করেন, তাকে দেখে গালাগালি করেন, তারা তো নিষেধ করে নাই, তাদের সমালোচনা করেন, কিন্তু তাদেরকে বাঁশ দিয়ে কেন পিটাতে হবে এবং এত দ্রুত তাদেরকে পিটাতে হবে কেন? এবং আমরা এই যে নির্মম ভাবে তাদেরকে মারা হলো, এবং আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগের লোক তো ভীষণ খুশি, মেরে দিয়েঙ্গে, মার দেঙ্গে। এখন তো দিল্লিতে গিয়ে সবাই, আমি তো হিন্দি ভাষায় বলতে পারি না, তারা হিন্দিতে হ্যাঁ শালেকে পিটে দাও, হ্যাঁ মেরে দাও, তারপরে হিন্দিতে মানে তারা এই সমস্ত কথাবার্তা বলছে, একেবারে নলি নলি ছুটিয়ে দাও, আরো আগে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, এটা হলো আওয়ামী লীগের পায় না, তারা করবে, তারা যেহেতু এদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপির এক শ্রেণীর লোক, যেহেতু এরা তারেক রহমান সাহেবকে, এই যে মুহূর্তে তারেক রহমান সাহেবকে নাসিরুদ্দিন পাটোয়ারি সরাসরি বলছে যে আপনি তো রাষ্ট্র ক্ষমতায় বসে প্রেম করা শুরু করেছেন স্ত্রীকে নিয়ে, আপনি এই যে বিভিন্ন জায়গাতে শোক আপ করে বেড়াচ্ছেন, এই কথা বলা কিন্তু এত সোজা না, এটা বিপ্লবীদের পক্ষে সম্ভব। আপনি মানে এটার এগেনস্টে যদি তারেক রহমান সাহেব নিজে বলতেন, তার লোকজন বলতেন যে না এটার পক্ষে যুক্তি আছে, সেটা অনেক ডিসেন্ট হয়ে হতো, কিন্তু কথা না বলে এখন তার টেমনি ভাঙতে হবে, তাকে বাঁশ দিয়ে পিটাতে হবে। আই ডু নট সাপোর্ট ইট। আবার তিনি সালাউদ্দিন সাহেব সম্পর্কে অভিযোগ করছেন যে উনি তো এসালামের লোক, এসালাম ওনাকে চালাচ্ছে, উনি দেশ চালাচ্ছেন, পুরো দেশই তো এসালাম চালাচ্ছে, এসালামের রাষ্ট্রপতি, এসালামের শেখ হাসিনা, এসালামের শেখ রেহানা, এসালামই তো এখন সারা বাংলাদেশ চালাচ্ছে। আচ্ছা আপনি এই কথার উত্তর দেন না, এই যে কথাগুলো সে বলছেন এই কথাগুলোর উত্তর দেন। তারা যে সকল দুর্নীতির অভিযোগ চলছে, চাঁদাবাজির কথা বলছে, এগুলোর ব্যাপারে, এগুলোর তো প্রত্যেকটা কথারই উত্তর আছে, অনেক সুন্দর সুন্দর উত্তর আছে, কিন্তু তাদেরকে ব্যক্তিগতভাবে, মানে তারা তো সালাউদ্দিন সাহেব, তারেক রহমান সাহেব, অন্য যে কোনো ব্যক্তির সঙ্গে এদের কারোর তো ব্যক্তিগত দ্বন্দ্ব সংঘাত নেই। আর তারা এখন যে পর্যায়ে আছে ভুলে গেলেও মানে আগামী এই মানে যদি অলৌকিক কোনো ঘটনা না ঘটে, জিন পরি এসে যদি তাদেরকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী না বানিয়ে দেয়, তাহলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ আগামীতে একটা এমপি হবে, এটাই দুরূহ বিষয়। তো সেক্ষেত্রে তাদের যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশন এগেনস্টে তারা যেভাবে আওয়াজ তুলছে, এই আওয়াজগুলো তো আসলে বিএনপির জন্য অনেক ভালো। মানে সরাসরি প্রধানমন্ত্রীকে, তার পরিবারকে, আমাদের দেশে তো প্রধানমন্ত্রী হলে তার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, তার পরিবার নিয়ে কোনো রাজনৈতিক সমালোচনা করা যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রী হলে তো ও মাই গড, স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কোনো কথাই বলা যাবে না, যার হাতে লাঠি আছে। সেনাবাহিনীর প্রধানকে নিয়ে কোনো কথা বলা যাবে না, ক্যান্টনমেন্ট নিয়ে কোনো কথা বলা যাবে না। কিন্তু এই যুবকেরা কিন্তু সেই ট্রেডিশনটা ভেঙে দিয়েছে। আপনার দৃষ্টিতে সেগুলো অশালীন মনে হতে পারে, সীমা অতিক্রম হতে পারে আমাদের ট্রেডিশনের বাইরে, কিন্তু আপনি সারা জীবন ঘুমটা দিয়ে থেকেছেন, মানুষকে সম্মান করেছেন, কিন্তু আপনাকে একেবারে বলাৎকার করে, একেবারে পেছন দিক থেকে বলাৎকার করে আপনাকে প্রেগন্যান্ট করে ছেড়ে দিয়ে গেছে বিভিন্ন শরীরের শাসক, আর সেই প্রেগন্যান্সি থেকে এরাই কিন্তু বাঁচিয়েছে। তো কাজেই এদেরকে পলিটিক্যালি মোকাবেলা করাটাই যুক্তিযুক্ত বলে আমি মনে করি, কিন্তু সেটা না করে তাদের বিরুদ্ধে, তারা কথা বলছে তাদের বিরুদ্ধে কলম নয়, সরাসরি ডাইরেক্ট বাঁশ।
আর সে বাঁশ কি যেন তেন বাঁশ না, বিশাল 10-12 হাত লম্বা বাঁশ দিয়ে তাদেরকে পেটানো হচ্ছে। এই জিনিসগুলো মানে ভালো ফলাফল আনবে না, কারো জন্যই ভালো ফলাফল আনবে না। এখনো রক্তের দাগ শুকোয়নি, এখনো বাতাস থেকে বারুদের গন্ধ যায়নি, এখনো জুলাই আগস্টের যারা আহত তাদের ঘা শুকোয়নি। কাজে এত দ্রুত যদি আমরা সবকিছু ভুলে যাই এবং ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি, এবং মানে যার কারণে মানে সিন্নি খেলাম, সেই মোল্লাকে চিনলাম না, মোল্লার কারণে সিন্নি, এরকম পার্লামেন্টের মজার মজার কথাগুলো হচ্ছিল, সেই মোল্লাদেরকে আমরা এখন ভুলে যাচ্ছি। তো কাজেই আমি মনে করি যে এই জুলাইকে কেন্দ্র করে হবিগঞ্জে যে ঘটনাগুলো ঘটেছে, সেই বিষয়গুলোর একটা রাজনৈতিক সমাধান দরকার। যেমন এই বছর তারা গোপালগঞ্জে যায়নি, এটা একটা ভালো সিদ্ধান্ত, গোপালগঞ্জে যায়নি। কিন্তু এই যে তারা যে হবিগঞ্জে গেলেন এবং হবিগঞ্জে যে ঘটনাগুলো ঘটলো, এই ঘটনায় এনসিপি যারা নেতৃবৃন্দ, তাদের মুরব্বী আছে জামাত, তাদের বোঝা উচিত, বলা উচিত আসলে এই ঘটনাটা কেন ঘটলো, দ্বিতীয়বার যেন এই ঘটনা জামাত এনসিপির পক্ষ থেকে না ঘটে। আবার সরকারের পক্ষ থেকেও এখানে সহনশীলতা দেখানো এবং এই ঘটনার একটা নিরপেক্ষ তদন্ত করে যারা দায়ী ব্যক্তি তাদেরকে বিচার করার মধ্যেই কিন্তু সরকারের অস্তিত্ব, সরকারের দীর্ঘস্থায়িত্ব এবং সরকারের ভবিষ্যৎ নির্ভর করবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।